নমস্কার আব্বাস ভাই, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি বাংলার বার্তা থেকে। হ্যাঁ দাদা বলুন। দাদা ভালো আছেন? আছি আছি। বলছি বলুন, আপনি তো কামাল করে দিচ্ছেন, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় একটার পর একটা সাকসেসফুল মিটিং করলেন। সেটা নিয়ে তো আপনার বিরোধীরা খুব চিন্তিত হয়ে গেছেন। হুম। তো প্রথম প্রশ্ন আপনার কাছে, আজকে তোহা সিদ্দিকী উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা করে এলেন, আপনিও কি মুখ্যমন্ত্রীর কাছে সভা করতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যাবেন? দেখুন, আমার লড়াই গরিবের জন্য, আমার লড়াই দেশের গণতন্ত্রের জন্য। হ্যাঁ যেখানে গণতন্ত্র বাঁচবে, দেশের গরিব বাঁচবে, সেখানে আমি যেতে রাজি আছি। তো আজ যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, হ্যাঁ। তিনি যিনি গণতন্ত্র আর দেশের গরিবকে বাঁচাবার চিন্তায় থাকতেন, তাহলে তো আমাকে রাস্তায় নামতে হতো না। হুম হুম। আজ আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিরাপদ নয় বলেই তো আন্দোলনে নেমেছি। হ্যাঁ। তাহলে সেই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই তো আসছে না। নির্বাচনে আগামী দিনে আপনি তো নতুন দল তৈরি করবেন, কবে নাগাদ নতুন দলের দিকে যাচ্ছেন? দাদা ডিসেম্বরে ঘোষণা দেওয়ার ঘোষণা আমরা রেখেছি, আশা রাখছে ডিসেম্বরে ঘোষণা হবে। ডিসেম্বরে কত তারিখ নাগাদ আন্দাজ? আশা করছি শেষ উইকে বলে দেবো আমরা, শেষ উইকে ঘোষণা করে দেবো। লাস্ট বলুন। হ্যাঁ। আনুমানিক কটা সিটে কন্টেস্ট করবেন, কিছু ঠিক করেছেন? এখন আমাদের একটা ফন্ড তৈরি হয়েছে দাদা। আগে তো আমি ব্যক্তিগতভাবে বলেছি কার্ড দিচ্ছিলাম 44, কিন্তু এখন আমাদের দলিত ভাই, মতুয়া ভাই, আদিবাসী ভাই, বঞ্চিত সমাজের বিভিন্ন অর্গানাইজেশন, হ্যাঁ পলিটিক্যাল নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সংগঠন সব এক একটা ফন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। অনেকটা আমরা আগিয়ে গেছি, তা সেই জায়গায় এখন নির্দিষ্ট ভাবে আমি সিটটা এখন বলতে পারছি না। হ্যাঁ, মোটামুটি কি 70টার উপর সিটে কন্টেস্ট করতে পারেন? আশা রাখা যাচ্ছে আমরা অনেকটা দূর আগিয়ে গেছি, হয়তো 70 পার হতে পারে। 70 পার হতে পারে। আপনাদের ফ্রন্টে কারা কারা আছেন এখন? সেইভাবে আমাদের একটু কথাটাকে সিক্রেট রাখা হয়েছে, তবে মুসলিম সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, দলিত সম্প্রদায়, এক কথায় যেসব গরিব হিন্দু ভাই যারা বঞ্চিত আছে, যাদের উপরে অনেক প্রতারণা হয়েছে, অনেক বঞ্চনার শিকার হয়েছে, অনেকবার যাদেরকে ধোকা দিয়ে হয়েছে, আমি তাদেরকে বুঝাচ্ছি যে আসো, আমরা চাইবো না, আমরা নিজেরা নিজেদের প্রতিষ্ঠান তৈরি করে নেবো। শওকত মোল্লা তো আপনাদের উপর খুব অসভ্যতা করেছিল। ক্যানিং, ভাঙড় এইসব জায়গায় কি আপনারা আসনে প্রার্থী দেবেন এবারে? ওই এলাকার মানুষ জনসমুদ্র ভেঙে আসছে, তারা নিজেরা বাঁচতে চাইছে, তাদের বাঁচাবার জন্য অবশ্যই তাদের পাশে আমি আছি, যাব। তৃণমূল নেতারা তো বলছেন আব্বাস ভাইকে আমরা নো হায়ার করে দেবো, কি বলবেন? দেখুন, আমার দেশে তো মানুষকে বলতে ট্যাক্স লাগে না, যে যেমন পাচ্ছে বলছে, তবে সময় কথা বলবে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে প্রত্যেক রাজনৈতিক দল মুসলমানদের ভোটার হিসেবে ব্যবহার করে, আমরা আর সেটা হতে দেব না। এবার মুসলমানদের আলাদা দল থাকবে, তোমরা তাদের কাছে এসো। কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? অ্যাকচুয়ালি সব থেকে নম্বর 1 যদি কেউ পিছিয়ে থাকে সেটা মুসলিম সম্প্রদায়, কিন্তু রাজনীতির দলেরা প্রত্যেকটা গরিবকেই কিন্তু ব্যবহার করেছে। আমি আজ মিশতে 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 আমার চোখ আলো খুলছে, মানুষ পড়তে পড়তেই শেখে আর বলতে বলতেই বক্তা হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে কাজ করতে করতে যেটা দেখছি, প্রত্যেকটা গরিবকেই কিন্তু এরা ভোট হিসাবে ব্যবহার করেছে। সেই জায়গায় আমি যে দলটা করছি, এটা সর্বধর্ম মানুষকে নিয়ে দল করছি। এই ফান্ডের কাজে যার আসার প্রয়োজন সে আসতে পারে, অর্থাৎ তার যদি প্রয়োজন মনে করে, আমাদের প্রয়োজন আর কাউকে নিয়ে নয়, আমরা নিজেরা চলতে শিখে গেছি। তার যদি প্রয়োজন মনে হয় তারা আসতে পারে, তার জন্য দরজা খোলা আছে। সেই জায়গায় আমাদের শর্ত সাপেক্ষ চুক্তিতে অধিকার নিয়ে আলোচনা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সেই জায়গায় যদি তারা মানতে পারে, তাহলে একসাথে জোট করে লড়াই হবে, এটাই বলার উদ্দেশ্য। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় তো আপনাদের ভোট করতে দেবেন না, আপনারা জানেন কিভাবে জাহাঙ্গীর খান কিংবা এই আরাবুল ইসলামরা ভোট করেন, আপনি জানেন শওকত মোল্লারা কিভাবে, কাইজাররা কিভাবে ভোট করে আপনি জানেন। কিভাবে মোকাবিলা করবেন তার? দেখুন, যদি এই ভয়ে পিছিয়ে যেতাম বা পিছিয়ে যেত যুগে যুগে, তাহলে তো দেশ স্বাধীন হতো না। তবে আজও কিছু মহাপুরুষ আছে যারা দেশের গরিব মানুষদের জন্য জীবন দিয়ে হলো লড়াই করবে। অতএব কে করতে দেবে না, কে দিচ্ছে না দিচ্ছে, সময় দেশের সংবিধান, গণতন্ত্র, আইন ব্যবস্থা বলবে। আমার দেশ এখনো ধ্বংস হয়ে যায়নি, আমার দেশের আইন ব্যবস্থা এখনো মজবুত আছে। তবে সেটাকে বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি। কিছু মানুষ হাতের পুতুল বানিয়ে নিয়েছে, তবে আশা করা যাচ্ছে 2021-এ এরা যেটা ভাবছে সেটা করতে পারবে না, কেন মানুষ জেগেছে। আর জনগণ যখন জাগে তখন যত বড়ই
গুন্ডা বদমাইশ দুর্নীতিবাজ নেতা হোক না কেন সবাইকে পিছুতে হয়েছে, এটা ইতিহাস বলছে। তৃণমূলের ঘরের লোকেরা তো একটা কথা বলছেন যে তোহা সিদ্দিকীকে কাছে নিয়ে নেওয়া মানেই হচ্ছে আপনাকে নেগেটিভ করে দেওয়া, মানে আপনার ক্ষমতাটাকে হ্রাস করে দেওয়া। অ্যাকচুয়ালি তেমনটা নয়, উনি আমার কাকা হন, আমি ওনাকে বাবা সমতুল্য হিসেবে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু নীতিটা আলাদা। হ্যাঁ, আমি রাজ্য নিয়ে ভাবছি, কোনো পরিবারতান্ত্রিক বা নিজের কিছু অ্যাসেট নিয়ে ভাবছি না। হ্যাঁ। আমি গরিব অসহায়ের কথা ভাবছি। অতএব কাকে কে হাত দিয়ে কাকে রুখবে ভাববে, এ চিন্তাটা যে করে থাকে, তাহলে সে স্বপ্নের দেশে বসবাস করছে, তার স্বপ্ন বাস্তব হবে না। আশা করি কটা সিটে আপনি নির্বাচনে জিততে পারবেন আলাদা করে লড়ে? দেখুন, এইভাবে নির্দিষ্ট বলতে পারছি না, তবে রেজাল্টটা খুব ভালো হবে। হ্যাঁ, রেজাল্টটা খুব ভালো হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হার জিত আমি বিশ্বাস করি যে ষোড়শটার হাতে আছে। হ্যাঁ, মানুষ যেভাবে উৎফুল্ল হয়ে আগিয়ে আসছে, মানুষ যেভাবে বাঁচতে চাইছে, সেই জায়গায় আশা রাখা যাচ্ছে আমরা যতগুলো সিট দেবো বেশিরভাগ জায়গাতেই আমরা রেজাল্টটা ভালো করব, বেশিরভাগ জায়গায়। আচ্ছা, শেষ প্রশ্ন, মিমের সঙ্গে কি কোনো এতে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন? সেরকম কোনো আলোচনা এখনো হয়নি। ওনারা আসবেন শুনছি, আগে আসুক, তারপরে আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই ফন্ডের সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা বসবো। সবাই যদি মনে করে, সবার সম্মতি যদি হয়, তবে অবশ্যই ভাববো। আর কেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবার কথাই আমাদের কথা। আপনাদের কটা জেলায় মোটামুটি মানে প্রার্থী দিতে পারবেন পশ্চিমবঙ্গের? বর্তমান আমাদের যে পরিস্থিতি, আমাদের দিনাজপুর, উত্তর দক্ষিণ, কুচবিহার, তারপরে শিলিগুড়ি থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে আর আমাদের দক্ষিণবঙ্গ তো আছে, সব জায়গাতেই মেসেজ এখন খুব ভালো আসছে। আর আগে যে বললেন না টিএমসি পার্টি এই করবে এই করে বলছে, আমার তো ভয় হচ্ছে টিএমসি পার্টিটা আগামী 2 মাসের মধ্যে থাকবে কি, সেটাই ডাউট। টিএমসি তো আপনাকে ভয় পাচ্ছে, ভয়ের থেকে এইভাবে কথাবার্তা বলছে। আপনাকে ধরুন যেভাবে হেকল করলো, আপনি দক্ষিণ 24 পরগনায় কিছুদিন আগে নিগৃহীত হয়েছিলেন, এটা তো ভয়ের লক্ষণ যে আপনি এত মুসলমান গরিব পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। এটা শৌকত মোল্লা, আরবুল ইসলাম, কাইজার কিংবা জাহাঙ্গীর এরা ভালোভাবে নিচ্ছে না। আপনার কি মনে হয় তাই? এই যে মানুষগুলোর নাম বললেন না, অ্যাকচুয়ালি মানুষগুলো হচ্ছে বোকা। আচ্ছা, এদের মাথায় রেখে কেউ কাঁঠাল ভেঙে খাচ্ছে, এরা মনে করছে আমাদেরকে কিছু টাকা দিচ্ছে, আমাদের বহুত কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এরা একটা সময় মির্জাফরের মতো ফাঁসবে, সেটা এরা নিজেরাই বুঝতে পারছে না। আচ্ছা, মানে এদের তৃণমূল ব্যবহার করছে বলছেন, তাই তো? হ্যাঁ, এরা তো বোকা। এদের তো সেরকম দ্বারা যদি চিন্তা ভাবনা থাকতো, তাহলে এরা কমসে কম দেশের গণতন্ত্রকে হত্যা করতো না। কারণ দেশের গণতন্ত্র হত্যা করে এরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে নিজেরা দেশদ্রোহী হয়ে যাচ্ছে। আগামী দিন এরা দেশদ্রোহী লিস্টে না চলে যায়, সেটাই আমার বড় ভয় হচ্ছে। তখন কিন্তু যে ঘরে বাঁচাবার জন্য যারা যে ঘর দেশদ্রোহী বানাচ্ছে, তারাই দেখবেন এদের পাশ থেকে সরে যাচ্ছে। কিন্তু এই বোকা মানুষগুলো বুঝছে না, এদেরকে এরা নিজের একটা বদমাইশি টিম তৈরি করে সেই টিম দ্বারা এইভাবে সমাজে ফেতনা ফাসাদ তৈরি করছে, মানুষকে আতঙ্ক করছে, মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে। তবে এই বিষয়ে আমার দেশের আইন ব্যবস্থা মনে হয় সজাগ হচ্ছে, খুব শিগগিরই হয়তো ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আপনি যাবেন? দেখুন, আমার যাওয়া না যাওয়াটা বড় জিনিস নয়। আমার যে ফান্ড আছে, সেই ফান্ডের যে শর্ত চুক্তি সাপেক্ষ আছে, আমাদের যে চাওয়া পাওয়া আছে, আমরা যে জন্য কাজ করতে চাইছি, সেই ব্যাপারটা আগে সেটিং হবে। হয়ে যদি মনে হয় যে সমস্ত ফান্ডের লোক চাইছে যে ঠিক আছে চলো, যে আমাদের দাবি দেওয়া তারা মেনে নিচ্ছে, তখন ভাবা যাবে। এখন এভাবে দাদা ওপেন বলতে পারছি না। আর লাস্ট প্রশ্ন, অনেকক্ষণ সময় আপনার নিয়েছি, একটা কথা কি গরিব মুসলমান ভাইদের দিতে পারেন যে আপনি কোনোভাবেই কারুর কাছে বিক্রি হবেন না? শুধু মুসলমান নয়, আমার উপর যদি কোনো গরিব বিশ্বাস করে, যে কোনো ধর্মের মানুষ, আমি কথা দিচ্ছি আমার জীবন চলে গেলেও আমি কাউকে বিক্রি করব না। অনেক ধন্যবাদ আব্বাস ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের